তো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের কেমিস্ট্রি অফ এনজাইম যে পার্টটা আছে। তো আমাদের কেমিস্ট্রি অফ এনজাইম পার্টটা আমাদের আসলে কেমিস্ট্রি এনজাইম জিনিসটা কি। তো এটা আসলে আমাদের প্রথমে পড়া উচিত ছিল, এটা আমরা আমাদের একদম লাস্ট পার্টে পড়তেছি। বাট এবার তো ফার্স্ট হচ্ছে বায়োক্যাটালিস্ট প্রডিউস, তোমার আসলে এনজাইম কাকে বলে কি জিনিস, ওগুলো এমসিকিউর জন্য একটু দেখবা। এখানে যে ছোটখাটো জিনিসগুলো আছে, অল এনজাইম হ্যাভ ইটস অ্যাক্টিভ সাইট, তো এটা তো আমরা আগে দেখে পেয়েছি যে এনজাইমের কি ছিল, অ্যাক্টিভ সাইট ছিল। এনজাইমের জন্য হচ্ছে মেনলি দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, একটা হচ্ছে এনজাইমের হচ্ছে সাবস্ট্রেট। এই যে অ্যাক্টিভ সাইটটার মধ্যে হচ্ছে মেনলি কি সাবস্ট্রেটটা এসে বসবে, তো বসার পর হচ্ছে এনজাইমটা মেনলি কি অ্যাক্টিভেট হয়, বা এনজাইমের যে এনজাইম সাবস্ট্রেট যে কমপ্লেক্সটা তৈরি হয় পরবর্তী এটাই আমাদের যে কাজটা আছে সবকিছু এই করে। এনজাইমের যে ক্যারেক্টারিস্টিক্স আছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে আসলে এনজাইমের কি কি তোমার হচ্ছে যে ক্যারেক্টার গুলো আছে। তো দেখো এনজাইম হচ্ছে যে আমাদের যে রেট অফ রিঅ্যাকশনটা আছে ওটাকে 10⁻6 থেকে 10⁻11 টাইমস কি সেটা ইনক্রিজ করতে পারে। তারপর এটা হচ্ছে হাইলি সাবস্ট্রেট স্পেসিফিক, স্বাভাবিক। আমরা আগে বলছি যে এনজাইমের কি একটা হচ্ছে তোমার অ্যাক্টিভ সাইট থাকবে, এবং এই যে অ্যাক্টিভ সাইট গুলো তোমরা একটু করে দেখবে যে অ্যাক্টিভ সাইট গুলো একদম রিজিড, মানে এটা শেপটা হচ্ছে একদম ফিক্স থাকে, ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে শেপটা ফ্লেক্সিবল হয়। এবং এটা বলছি কি সাবসেট সেন্সিটিভ, মানে হচ্ছে যে এই যে শেপের অ্যাক্টিভ সাইট আছে, এই শেপের অ্যাক্টিভ সাইটের মধ্যে এই শেপের সাবস্ট্রেটটাই বসতে পারবে, ঠিক আছে। এই জন্য বলছে আর কি যে এটা হচ্ছে তোমার সাবসেট স্পেসিফিক, মানে সে স্পেসিফিক যে সাবসেটটা আছে সেটাই কি এখানে হচ্ছে তোমার বসতে পারবে। তো হচ্ছে অ্যাক্টিভিটি ক্যান বি রেগুলেটেড, অ্যাক্টিভেশন এন্ড ইনহিবিশন অ্যাজ পার হচ্ছে যে সেলুলার নিড, সেন্সিটিভিটি টু হিট, টেম্পারেচার, পিএইচ। তো এটা ইম্পর্টেন্ট আছে যে আমাদের এনজাইম গুলো হচ্ছে যে হিট, তারপর টেম্পারেচার, পিএইচ এগুলোর উপরে কি ডিপেন্ড করে। তো এগুলো একটু দেখিও ভালো মতো। এখন এনজাইম অ্যাক্টিভেশন এই এনার্জি, ঠিক আছে। এখন এনজাইম অ্যাক্টিভেশন এনার্জি যে জিনিসটা সেটা হচ্ছে এই যে দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে, চার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটু দেখতে পার। তো আমাদের একটা জিনিস আছে সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তো অ্যাক্টিভেশন এনার্জি জিনিসটা হচ্ছে কি একটা কাজ, ধরো একটা গাড়ি তুমি স্টার্ট দিবা বা একটা কাজ তুমি করবা, একটা জিনিস এখান থেকে এখানে তুমি সরাবা, সরানোর জন্য তোমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ শক্তি লাগবে মাস। এখন দেখো যখন হচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট এনজাইম, তো এই যে একটা জিনিস স্টার্ট করা বা একটা রিয়াকশন স্টার্ট করার জন্য তোমার যতটুকু এনার্জি লাগবে সেটা হচ্ছে আমাদের মেনলি অ্যাক্টিভেশন এনার্জি। তো এখন দেখো অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে উইদাউট এনজাইম, তো উইদাউট এনজাইমে অ্যাক্টিভেশন এনার্জিটা কোথায়, দেখো অনেক উপরে, ঠিক আছে। ধরলাম হচ্ছে এটা 100, আর হচ্ছে এই যে এটা ধরলাম হচ্ছে এটা কত, ধরো হচ্ছে 70। তাহলে দেখো উইথ এনজাইম, এই যে দেখো অ্যাক্টিভেশন এনার্জি উইথ এনজাইম, তো এনজাইমে যখন হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জিটা কি একটু লো থাকে, তো অ্যাক্টিভেশন এনার্জি যখন লো থাকবে তখন তোমার কি রিয়াকশনটা তুমি ইজিলি তোমার হচ্ছে যে স্টেবিলাইজ করতে পারো, বা সেই রিয়াকশনটাকে তুমি ইজিলি কি স্টার্ট করতে পারো। তো অ্যাক্টিভেশন এনার্জি যত কম থাকবে তাহলে আমাদের জন্য রিয়াকশনটাকে প্রসিড করা বা সামনে আগে নেওয়া কি আমাদের জন্য ততটা ইজি। তো হচ্ছে এনজাইমটাই কাজটাই করে যে আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটাকে কি কিছুটা কমায় দেয়, পরে হচ্ছে এই রিয়াকশনটা কি আমরা আরো ভালোভাবে কি সেটাকে মেকানিজম করা বলো বা সামনে প্রসিড করা আমাদের জন্য সুবিধা। তো এই জিনিসটা হচ্ছে যে দেখো আমাদের অ্যাক্টিভেশন এনার্জি যদি এনজাইম ছাড়া থাকে তাহলে কি অ্যাক্টিভেশন এনার্জিটা অনেক বেশি থাকে, আর এনজাইমের সাথে কি অ্যাক্টিভেশন এনার্জিটা অনেক কি কম থাকে। তো এটা হচ্ছে যে এনজাইমের অ্যাক্টিভেশন এনার্জি। আর ক্যাটালাইটিক মেকানিজম আছে এনজাইমের তিনটা, হচ্ছে ক্যাটালাইটিক মেকানিজম আছে। তো তিনটা হচ্ছে অ্যাসিড বেস ক্যাটালাইসিস, কোভ্যালেন্ট, হচ্ছে মেটাল আয়ন। তো অ্যাসিড বেস ক্যাটালাইসিসের ক্ষেত্রে এনজাইমটা কি করে তোমার হচ্ছে যে তোমার একটা কি করে প্রোটন ডোনার অথবা অ্যাকসেপ্টর হিসেবে সে অ্যাক্ট করে, ঠিক আছে। তো এই ধরো একটা এনজাইম সেটা প্রোটন ডোনার অথবা অ্যাকসেপ্টর। আমাদের অ্যাসিড বেস আমরা দেখছিলাম কি অ্যাসিড বেসের যে ক্যারেক্টারিস্টিক যদি পড়ে থাকে তখন দেখবে কি একটা হচ্ছে H+ আয়ন দান করে, একটা হচ্ছে H+ আয়ন কি ওএইচ মাইনাস আয়ন এই তোমার সাথে দান করে, ঠিক আছে। তো ওই যে প্রোটন ডোনার অথবা অ্যাকসেপ্টর হিসেবে যখন কাজ করবে সেটা হবে কি আমাদের হচ্ছে যে অ্যাসিড বেস ক্যাটালাইসিস। আর কোভ্যালেন্ট ক্যাটালাইসিস যেটা সেটা হচ্ছে একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে ফেলবে, ঠিক আছে। টেম্পোরারি একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে ফেলবে, তখন সেটা হচ্ছে কি আমাদের কোভ্যালেন্ট এই ক্যাটালাইসিস। আর মেটাল আয়ন ক্যাটালাইসিসটা হচ্ছে তোমার হচ্ছে যে মেটাল আয়ন গুলারে সে কি করবে ক্যাটালাইসিসের জন্য ইউজ করে, ঠিক আছে। তো এই তিনটা হচ্ছে আমাদের এই যে তোমার হচ্ছে যে ক্যাটালাইটিক মেকানিজম আছে। তো এগুলো একটু চাইলে তোমরা চ্যাট জিপিটিতে খালি ডিটেলস দেখতে পারো, বাট তোমাদের এখানে যেহেতু ডিটেলস দেওয়া নাই জাস্ট আমি হালকা একটু লিখে দিয়েছি যে কোনটা কি হিসেবে কাজ করে। এখন স্ট্রাকচার অফ এনজাইম, তো এনজাইমের স্ট্রাকচার কি এটা তো আমরা আগে দেখছি যে এনজাইমের মধ্যে কি থাকবে, একটা অ্যাক্টিভ সাইট থাকবে আর একটা হচ্ছে কি সাবস্ট্রেট। তো অ্যাক্টিভ সাইটটার মধ্যে আসবে কি আমাদের সাবস্ট্রেটটা এসে বসবে, ঠিক আছে। এই যে দেখো এখন এই যে অ্যাক্টিভ সাইটটার একটা যে স্পেসিফিক শেপ থাকবে, বুঝতে পারছো। তো আমাদের যে অ্যাক্টিভ সাইট, এই যে অ্যাক্টিভ সাইটটা, এই যে অ্যাক্টিভ সাইটটা, এগুলো হচ্ছে স্পেসিফিক শেপ থাকবে, এবং এই স্পেসিফিক শেপের মধ্যে স্পেসিফিক শেপের সাবস্ট্রেটটা এসে কি শুধুমাত্র বসবে, ঠিক আছে। এখন একটা জিনিস আছে জাইমোজেন, তো জাইমোজেন এটা কোনো সময় প্রো এনজাইমও বলে। তো জাইমোজেনটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ প্রিকারসর ফর্ম অফ এনজাইম। তো আমাদের দেহে কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে একটু ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, যেমন হচ্ছে আমাদের যে পাকস্থলীতে পেপসিনোজেনটা থাকে, যখনই এসিএলটা আসে, তো এসিএলটা এসে পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করে, এই যে পেপসিনে কনভার্ট করে। তারপর হচ্ছে আমাদের যে অন্ত্র, ঠিক আছে, আমাদের যে ক্ষুদ্রান্ত আছে ক্ষুদ্রান্তের ক্ষেত্রে তোমার হচ্ছে অন্ত্রে ট্রিপসিনোজেন থাকে। পরবর্তীতে ট্রিপসিনোজেনটা অ্যাক্টিভ হয়ে তখন ফর্মটা অ্যাক্টিভ ফর্মটা তৈরি করে, সেটাকে বলি আমরা কি ট্রিপসিন। তো সেম ভাবে জাইমোজেন যে জিনিসটা এটাও তোমার হচ্ছে দেখা যায় অনেক সময় কি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে এনজাইম, ঠিক আছে। এনজাইমটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে যখনই তোমার হচ্ছে যে প্রোটিলাইটিক ক্লিভেজ বা হচ্ছে তোমার হচ্ছে পিএস চেঞ্জ হবে, এই যে বাইন্ডিং টু অ্যানাদার মলিকুল, তখন এটা কি অ্যাক্টিভেট হয়ে যায়, বুঝতে পারছো। তো এই জিনিসটা হচ্ছে কি জাইমোজেন, যেটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের মানে এনজাইমের একটা ইনঅ্যাক্টিভ প্রিকারসর আর কি। এবার আমাদের দেহে দেখো যে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেনটা হচ্ছে ফাইব্রিনোজেন থাকে যখনই আমাদের রক্ততঞ্জন
লাগে, ফাইব্রিনোজেনটা হচ্ছে ফাইব্রিন জালকে কনভার্ট করে, ওখান থেকে তোমার হচ্ছে পরবর্তীতে আমাদের রক্ততন্ত্রের কাজটা করে, থ্রম্বিন হচ্ছে থ্রম্বিনে কনভার্ট হতে, এগুলো সবই আমরা ইন্টারের বায়োলজিতে পড়ছি। তো এগুলো আর কি আমাদের বডিতে অনেক কিছুই থাকে যেগুলো সেই ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, যখনই তাদের কাজ লাগে বসে ওইরকম অ্যাটমসফিয়ারটা পায় তখন তারা অ্যাক্টিভেট হয়ে যায়। তো সেম ভাবে চ্যামোজেনটাও যখনই তোমার যে পিএস চেঞ্জ হবে, বাইন্ডিং টু আলাদা মলিকিউল হবে, তখন সেই কি অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যাক্টিভেশন হবে যে কাইমোট্রিপসিন। তো তোমাদের এখানে তিন ডিটেলস দেয় না, জাস্ট একটা চিত্র দিয়ে দেখাই দিচ্ছে, তো তোমরা হালকা পাতলা এভাবে চিত্র দিয়ে দেখাই দিবা। তো ফার্স্টে আছে কাইমোট্রিপসিন, এটা হচ্ছে দেখো কাইমোট্রিপসিনোজেন, ঠিক আছে, কাইমোট্রিপসিনোজেন আছে, এটা কি আছে, ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। এখন ট্রিপসিন যে জিনিসটা, ট্রিপসিন কি করবে, এদের হচ্ছে যে আমাদের যে আর্জিনিন আর আইসোলিউসিন, ঠিক আছে, আর্জিনিন আর আইসোলিউসিন হচ্ছে 15 আর 16 নম্বর, 15 নম্বর আর্জিনিন আর 16 কি আইসোলিউসিন, এই দুইটার মধ্যে একটা পেপটাইড বন্ড আছে, এই পেপটাইড বন্ডটাকে সে কি করবে, ভেঙে ফেলবে। এই পেপটাইড বন্ডটা ভাঙার পরে তখন আমার তৈরি হবে আলফা, সরি, হ্যাঁ, পাই, পাই কাইমোট্রিপসিন তৈরি হবে। এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাক্টিভ। এখন এটা যে অ্যাক্টিভ, এটা হচ্ছে মডারেটলি অ্যাক্টিভ আর কি, ঠিক আছে, এটা মডারেটলি অ্যাক্টিভ। তারপরে আসবে কি আমার কাইমোট্রিপসিন, এই কাইমোট্রিপসিন এখন কি করবে, আমার হচ্ছে যে সেরিন আর হচ্ছে আর্জিনিন, ঠিক আছে, সেরিন আর আর্জিনিন, এই যে 14 আর হচ্ছে 15, ঠিক আছে, এই যে দেখো 14 আর 15, ঠিক আছে, 14 15 মধ্যে আমার একটা ডাইপেপটাইড বন্ড থাকবে, এই ডাইপেপটাইড বন্ডটা সে এখন কি করবে, ভেঙে ফেলবে। ভাঙার পরে আমার তৈরি হবে কি, ডেল্টা কাইমোট্রিপসিন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর সর্বশেষে আসে কাইমোট্রিপসিন, এসে কি করবে, আমার হচ্ছে যে তোমার হচ্ছে থ্রিওনিন আর হচ্ছে যে অ্যাসপারজিনিন, অ্যাসপারজিন সরি থ্রিওনিন অ্যাসপারজিন 147 আর হচ্ছে 148, ঠিক আছে, এই যে 147 148, এই দুইটার মাঝখানে হচ্ছে কি আমাদের হচ্ছে তোমার যে হেপ্টাপেপটাইড বন্ড থাকবে, হেপ্টাপেপটাইড বন্ডটা সে কি করবে, ভেঙে ফেলবে। এই পেপটাইড বন্ডটা এখন এই যে এখানে দেখো, এখানে একটা দুইটা তিনটা, এখন হচ্ছে আমাদের যে আলফা কাইমোট্রিপসিনের অ্যাক্টিভ, এটা হচ্ছে ফুললি ফাংশনাল, ঠিক আছে, আমরা এখানে এই তিনটা দেখতেছি অ্যাক্টিভ, দেখো এটাও অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ, কিন্তু এগুলো হচ্ছে মডারেটলি অ্যাক্টিভ। কিন্তু এই যে আলফা কাইমোট্রিপসিন আছে, এটা হচ্ছে তোমার কি ফুললি ফাংশনাল। আর এই যে আমাদের এই তিনটা আছে, এগুলো হচ্ছে দেখো যে পেপটাইডস কানেক্টেড বাই ডাই সালফাইড বন্ড, এটা একটা পেপটাইড, এটা একটা পেপটাইড, এটা কি পেপটাইড, এই পেপটাইড গুলো হচ্ছে ডাই সালফাইড বন্ড দ্বারা কি কানেক্টেড থাকে, বুঝতে পারছো। তাহলে ফার্স্টে কাজ করে কি ট্রিপসিন, ট্রিপসিন হচ্ছে যে আমাদের আর্জিনিন আর হচ্ছে আইসোলিউসিন, দুইটার হচ্ছে 15 16 নম্বর যে তোমার হচ্ছে পেপটাইড বন্ড আছে সেটারে ভাঙবে। তারপরে কাইমোট্রিপসিন আসবে, কাইমোট্রিপসিন এসে সেরিন আর হচ্ছে আর্জিনিন 14 15, এদের ডাইপেপটাইড বন্ড আছে সেটাকে ভাঙবে। তারপর আবার কাইমোট্রিপসিন হচ্ছে থ্রিওনিন আর হচ্ছে যে অ্যাসপারজিন, এগুলো হচ্ছে 147 148 নাম্বার, এই দুইটা বন্ডকে ভাঙবে। ভাঙার পরে আমাদের এখানে দেখো তিনটা তৈরি হয়েছে, এই তিনটা হচ্ছে আমাদের কি আলফা কাইমোট্রিপসিন, ঠিক আছে, আলফা কাইমোট্রিপসিনের তিনটা পার্ট থাকে, তো এবং এই যে সবগুলো হচ্ছে ডাইসালফাইড বন্ড দ্বারা কি কানেক্টেড থাকে, ঠিক আছে। তো এই যে আমাদের আলফা কাইমোট্রিপসিন আছে, এটাই কি ফুললি ফাংশনাল। এগুলা জাস্ট হচ্ছে আসলে চিত্র একটু দিয়ে দিতে হবে। এখন হচ্ছে আমাদের টেম্পারেচার কোএফিসিয়েন্ট, তো টেম্পারেচার কোএফিসিয়েন্ট আলফা Q10, ঠিক আছে, তো এটার জন্য এই সূত্রটা ইম্পর্টেন্ট আছে। তো Q10 এর সূত্র হচ্ছে R2/R1 এই তোমার হচ্ছে টু দি পাওয়ার 10 ডিভাইড বাই T2 - T1, ঠিক আছে। তো আর টু আর ওয়ান, তো আর ওয়ান হচ্ছে দেখো রিয়েকশন রেটের টেম্পারেচার T1, আর আর টু হচ্ছে কি রিয়েকশন রেটের টেম্পারেচার কি T2। এখন এই যে টেম্পারেচার T1 আর T2 এগুলোর মাঝখানে টেম্পারেচারের গ্যাপ থাকবে সবসময় 10। এই জন্য দেখো টেম্পারেচার কি তোমার হচ্ছে কোএফিসিয়েন্ট এটা দেওয়া আছে কি Q10, ঠিক আছে, মানে হচ্ছে তোমার টেম্পারেচার গ্যাপ সবসময় 10 থাকবে। তো এটা ছোট কুইজের জন্য আসতে পারে, ম্যাথ আকারে আসতে পারে। তো দেখো একটা রিয়েকশন রেট আছে কত, 15 মাইক্রোমোল পার মিনিট, অ্যাট কত তোমার হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াস, এটা আছে কত 130 ডিগ্রি সেলসিয়াস, দেখছো, তাহলে গ্যাপ আছে কত 10। তাহলে আমাদের আর টু কত হবে, আর টু হবে দেখো আর টু হচ্ছে 100, ঠিক আছে, আর টু হচ্ছে 100, আর হচ্ছে কত 50, আর হচ্ছে 10 হচ্ছে ফিক্স থাকবে, যেহেতু হচ্ছে Q10 আমরা বলতেছি, দেখো এখানে কিন্তু লেখা আছে Q10, মানে হচ্ছে আমাদের হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসের তোমার হচ্ছে টেম্পারেচার ডিফারিং থাকবে। আর হচ্ছে আমার T2 - T1, টি টু কত 30 আর T1 কত 20, দ্যাটস ইট। তো তাহলে তো আমরা পাচ্ছি কত টু টু, মানে হচ্ছে রিয়াকশন রেট, তুমি যদি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইজ করো তাহলে তোমার রিয়াকশন রেট হয়ে যাবে কত, ডাবল, ঠিক আছে। তো এর ছোট্ট একটা ম্যাথ, এটা ইম্পর্টেন্ট আছে, দেখতে পারো। এখন এনজামের যে পোর্শন গুলো আছে খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা চিত্র সহ খুব ভালো মতো দেখে যাবে এনজামের পোর্শন, এটা এর আগে অনেকবার চিত্র আসছে। তো এনজামের হচ্ছে আমাদের তিনটা জিনিস আছে, একটা এনজাইম, কোফ্যাক্টর, একটা হচ্ছে হলো এনজাইম, ঠিক আছে। তো অ্যাপেনজাইম জিনিসটা কি, অ্যাপেনজাইম হচ্ছে যে প্রোটিন পোর্শন, ঠিক আছে, কনস্টিটিউট অফ অ্যামিনো অ্যাসিড চেন। তো আমাদের অ্যাপেনজাইমটা হচ্ছে এই যে অ্যাপেনজাইম, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের প্রোটিন পোর্শন আর কি, এগুলো হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিড যে চেইন গুলো থাকে। আর সে কোফ্যাক্টর হচ্ছে অ্যাক্টিভেট এনজাইম, আর এখানে হচ্ছে যে তোমার হচ্ছে অ্যাক্টিভেট এনজাইমস যেগুলা, ঠিক আছে, আমাদের কোফ্যাক্টর তো আমরা দেখছিলাম কিন্তু কোফ্যাক্টর গুলো, তো বা সামনে দেখবা কিছু কোফ্যাক্টর, এগুলো হচ্ছে প্রোটিন পার্ট না। তো আমাদের অ্যাপেনজাইম গুলো দেখো, অ্যাপেনজাইমটা হচ্ছে আমার প্রোটিন পার্ট, ঠিক আছে, যে অ্যামিনো অ্যাসিড চেইন আছে, আর কোফ্যাক্টরটা হচ্ছে অ্যাক্টিভেট এনজাইম গুলা, কিন্তু এখানে কি প্রোটিন পার্ট না। আর হলো এনজাইম হচ্ছে অ্যাপোয়ার কোফ্যাক্টর, ঠিক আছে, এই দুইটাকে যখন তুমি যোগ করবা পুরাটাই হচ্ছে আমার কি হলো এনজাইম, দেখো যে হলো এনজাইম, এই পুরাটাই যে অ্যাপো এনজাইমও আছে, তোমার কোফ্যাক্টরও আছে, পুরাটা মিলে হচ্ছে আমার কি হলো এনজাইম। আর কোফ্যাক্টর শুধু কি অ্যাক্টিভেট এনজাইম গুলো থাকবে, কিন্তু প্রোটিন পার্ট থাকবে না। আর অ্যাপো এনজাইম হচ্ছে প্রোটিন পোর্শন গুলো থাকবে, ঠিক আছে, যেখানে তোমার অ্যামিনো অ্যাসিড চেইন গুলো থাকে। এটা পরীক্ষা আসে যাতে অ্যাপো এনজাইম কি, কোফ্যাক্টর কি, হলো এনজাইম কি। এটা দেখো কোফ্যাক্টর, তো কোফ্যাক্টর হচ্ছে আমাদের যে ইনঅর্গানিক কোফ্যাক্টর গুলো আছে আর কি। তো এখানে এই যে দেখো আমাদের এটা কি আছে, ইনঅ্যাক্টিভ প্রোটিন, এটা হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভ প্রোটিন, এখানে আছে কি কোফ্যাক্টরটা এসে বসবে। তো কোফ্যাক্টরটা এসে যখন বসবে, বসার পরে এটা কি হয়ে যাবে, অ্যাক্টিভেট প্রোটিন হয়ে যাবে।
মানে আমাদের যে কোফ্যাক্টর গুলো আছে ইনঅর্গানিক কোফ্যাক্টর, ঠিক আছে, তো আমাদের কোফ্যাক্টর গুলো যদি দেখো, এখন কোফ্যাক্টরের মধ্যে আছে কি আমাদের ইনঅ্যাক্টিভ প্রোটিন। তো ইনঅ্যাক্টিভ প্রোটিনের মধ্যে কোফ্যাক্টরটা এসে যখন বসবে তখন সেটা হয়ে যাবে কি, যে আমাদের ইনঅ্যাক্টিভ প্রোটিনটা তখন হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক আছে। কোফ্যাক্টরটা বসার পরে এখানে সে হচ্ছে একটা বাইন্ডিং সাইট তৈরি করে ফেলছে। দেখো এখন এসে এখানে সে কোফ্যাক্টরটা আসার পরে সে এখানে একটা বাইন্ডিং সাইট তৈরি করে ফেলছে, তারপরে এসে আমাদের এই যে সাবস্ট্রেট গুলো আসুক, যে কোফ্যাক্টর বাইন্ডিং অ্যাক্টিভেট হচ্ছে প্রোটিন, তো কোফ্যাক্টর বাইন্ডিং হয়ে তারপরে সেই প্রোটিনটারে কি সে এখন অ্যাক্টিভেট করে ফেলছে। তো এখানে কোফ্যাক্টর গুলো আছে যে সাম ইনঅর্গানিক এলিমেন্টস দ্যাট সার্ভ অ্যাজ কোফ্যাক্টর ফর এনজাইম, তো কোনটা কিসের জন্য কাজ করে এগুলো ইম্পর্টেন্ট আছে কুইজের জন্য, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই টেবিলটা ভালো মতো দেখবা। এখন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমাদের প্রস্থেটিক গ্রুপ আর হচ্ছে কোএনজাইম, ঠিক আছে। তো এই যে তোমাদের এখানে একটা জিনিস ভুল দেওয়া আছে, এটা ইনঅর্গানিক হবে, অর্গানিক না। তো প্রস্থেটিক গ্রুপ হচ্ছে তোমার হচ্ছে টাইটলি বাউন্ড ইনঅর্গানিক কোফ্যাক্টর গুলো, আর কোএনজাইম গুলো হচ্ছে তোমার লুজলি বাউন্ড অর্গানিক কোফ্যাক্টর, দ্যাটস ইট। তো তোমরা চাইলে চ্যাট জিপিটির সামনে মনে হয় একটা তোমার পার্থক্য চার্ট দেওয়া আছে, তো এই দুটার মধ্যে তুমি পার্থক্যটা দেখবে যে প্রস্থেটিক গ্রুপ আর কোএনজাইমের মধ্যে পার্থক্য কি। তো প্রস্থেটিক গ্রুপের ক্ষেত্রে যা হচ্ছে টাইটলি বাউন্ড থাকবে এবং এটা হবে কি ইনঅর্গানিক। তো এটা দেখো আমাদের এনজাইমের মধ্যে একটা প্রস্থেটিক গ্রুপ দেখতে পাচ্ছ, তো এটা দেখো যে পার্মানেন্টলি অ্যাটাচ হয়ে আছে, ঠিক আছে। তো তখন এটা আমরা বলবো প্রস্থেটিক গ্রুপ। আর যখনই সেটা হচ্ছে কোএনজাইমটা, ঠিক আছে, এই যে দেখো কোএনজাইমের ক্ষেত্রে কি হবে, সেটা ডিট্যাচেস, মানে সেটা আলাদা অবস্থায় আছে, ঠিক আছে, লুজলি বাউন্ড, এবং সেটা হবে কি অর্গানিক। আর আমাদের যে প্রস্থেটিক গ্রুপের ক্ষেত্রে সেটা হবে কি ইনঅর্গানিক, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের কোফ্যাক্টর আর হচ্ছে সরি কোএনজাইম হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। তো এখান থেকে উদাহরণটা দেখতে পারো যে প্রস্থেটিক গ্রুপ কেফেডি আর আমার কোএনজাইমটা হচ্ছে গ্যানেডি। তো এখানে তোমাদের পার্থক্য দেওয়া আছে। কোফ্যাক্টর কোএনজাইম আর প্রোথেটিক খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ধরে নাও পরীক্ষা আসার চান্স অনেক অনেক বেশি। এখন মেকানিজম হচ্ছে এনজাইম অ্যাকশন, তো মেকানিজমের হচ্ছে এখানে একটা মেকানিজম আছে লক এন্ড কি হাইপোথিসিস, ঠিক আছে। তো লক এন্ড কি কি, তো লক এন্ড কি হচ্ছে যদি কোনো তালা থাকে এটার মাস্ট কি চাবিও থাকবে, ঠিক আছে। তো লক এন্ড কির ক্ষেত্রে হচ্ছে দেখো যে অ্যাক্টিভেট সাইডে আমরা আগে বুঝলাম যে এটা একটা রিজিড শেপ থাকবে, রিজিড শেপ মানে এটা একদম ফিক্স। তো এই যে দেখো এই যে ফিক্সড শেপটা, এই ফিক্সড শেপের মধ্যে একটা ফিক্সড শেপের জিনিসই তো বসতে পারবে, তাই না? তাহলে এই যে ফিক্সড শেপের অ্যাক্টিভেট সাইড, অ্যাক্টিভ সাইড, তো অ্যাক্টিভ সাইডের মধ্যে একটা ফিক্সড শেপের কি সাবসেটই এসে শুধুমাত্র কি বুঝতে পারবে। এই জন্য এটার নাম দিয়েছে কি লক এন্ড কি, কারণ একটা ফিক্সড লকের মধ্যে একটা ফিক্সড শেপের কিন্তু কিটাই ঢুকতে পারে। এখন তোমার লক আছে একটা, তুমি আরেকটা চাবি যদি ঢুকে দাও সেটা কি সেখানে ফিট হবে? ফিট হবে না। তো এই জিনিসটাই বলতে স্যার কি, যে লক এন্ড কির ক্ষেত্রে যে তোমার হচ্ছে যেহেতু এটা রিজিড শেপের অ্যাক্টিভ সাইড আছে, সেখানে একটা রিজিড শেপের অর্থাৎ একটা ফিক্সড শেপের কি সাবসেটই এসে বসতে পারে। দেখছো এখানে ফিক্সড শেপের সাবসেটটা এসে বসে তখনই কি একটা ইন্ডিয়ান সাবসেট কমপ্লেক্স তৈরি করছে। তারপর দেখো আমাদের আরেকটা আছে ইনডিউস ফিট মডেল। তো ইনডিউস ফিট মডেলের ক্ষেত্রে হচ্ছে অ্যাক্টিভ সাইডটা কিছুটা ফ্লেক্সিবল, ঠিক আছে, রিজিড হয় না, কিছুটা ফ্লেক্সিবল থাকে। তো এটা দেখো আমাদের অ্যাক্টিভ সাইডটা, ঠিক আছে, এটা একটু ফ্লেক্সিবল থাকে, যখন সাবসেটটা এসে তখন সে কি নিজের মতো করে একটু অ্যাডজাস্ট করে নিতে পারে, ঠিক আছে। তো এটা বলছে ইনডিউস ফিট মডেল। তো এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিয়ান সাবস্ট্রেট কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ সাইডটা কিছুটা ফ্লেক্সিবল লাগে, তখন সাবস্ট্রেটটা এসে কি সুন্দর মতো এখানে ফিট হয়ে যেতে পারে। এখন অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো নোমেনক্লেচার অফ এনজাইমস। তো নোমেনক্লেচার আমরা হচ্ছে বোটানিতে ওয়ান ওয়ানে পড়ছিলাম, বোটানিতে যে আমাদের নেমিং থাকে, ঠিক আছে, ট্যাক্সোনমি পড়ছিলাম। তো সেম ভাবে হচ্ছে আমাদের এনজাইমের জন্য জিনিসটা থাকে আর কি। তো এটারে বলেছে যে ইসি নাম্বার বলে, ইসি নাম্বার হচ্ছে এনজাইম কমিশন নাম্বার। ইসি নাম্বারের ক্ষেত্রে 4টা ডিজিট থাকে, কুইজের জন্য ধরে নাও যে এটা চলে আসছে যে ইসি নাম্বারে কয়টা ডিজিট থাকে, 4টা ডিজিট থাকে। তো ফার্স্ট ডিজিট দ্বারা আমরা বুঝাই কি ক্লাস, সেকেন্ড ডিজিট দ্বারা সাব ক্লাস, থার্ড ডিজিট দ্বারা সাব গ্রুপ, আর ফোর্থ ডিজিট দ্বারা কি নাম্বার অফ পার্টিকুলার এনজাইম ইন দ্য লিস্ট। তো তোমাদের এখানে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেস, একটা হচ্ছে কি ক্যাটালাইজ এসিড, ঠিক আছে। তো ক্যাটালাইজ এসিড ক্ষেত্রে দেখো ওয়ান ওয়ান 1.11.1.6, ঠিক আছে। তো এর জন্য তোমাদেরকে ওই যে আমরা এনজাইমের ক্লাসিফিকেশন পড়ছিলাম না 7টা, তো এনজাইমের ক্লাসিফিকেশন গুলো সিরিয়াল মুখস্থ রাখতে হবে। কারণ এই যে এক দ্বারা এক, এখানে যদি এক থাকে তাহলে বুঝবে যে 1 নাম্বার এনজাইম, তো 1 নাম্বার এনজাইম হচ্ছে অক্সিডাইজ রিডাক্টেজ। তারপর হচ্ছে 2 নাম্বার যদি থাকে, দুই দ্বারা বুঝতে হবে তোমার হচ্ছে কি 2 নাম্বার কি ছিল, ট্রান্সফারেজ, ঠিক আছে, ট্রান্সফারেজ এনজাইম। তারপর 3 নাম্বার দ্বারা কি ছিল, আমার হচ্ছে হাইড্রোলাইসিস এনজাইম ছিল, ঠিক আছে। তাহলে ওগুলো দ্বারা বোঝা যাচ্ছে তোমার হচ্ছে এনজাইমের যে ক্লাসটা, এই যে অক্সিডাইজ রিডাক্টেজ, ঠিক আছে। তারপর হচ্ছে যে 0.11, এটা দ্বারা হচ্ছে অ্যাক্টন পারক্সিডেজ। তো এগুলো একদম ফিক্সড থাকে, যে তারপর যে 0.1 এটা হচ্ছে পারক্সিডাইজেস, তারপর 0.6 দ্বারা হচ্ছে ক্যাটালিসিস। তো এগুলো একদম ফিক্স করা থাকে। তো এগুলো তোমাদেরকে দুইটা দেওয়া আছে, দুইটা একটু মুখস্থ করবা। অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ দেখছো ওয়ান, ওয়ান দ্বারা বোঝাবে, প্রথম ওয়ান দ্বারা হচ্ছে অক্সিডেটিভ রিডাক্টেজ। তারপরে যে 1.1 আছে এটা অ্যাক্টিনন দেখছো সিএইচওএইচ গ্রুপ। তারপরে যে 0.1 আছে সেটা হচ্ছে এনএডি প্লাস আর কি এনএডিপি প্লাস অ্যাকসেপ্টর। আর লাস্টের যে 0.1 আছে এটা অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ। তো এটা তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট আছে। তো এগুলো হচ্ছে আমরা যে নেমিং করছিলাম যে আমাদের ক্লাস ফ্যামিলি অর্ডার, তো এগুলো একদম ফিক্স ছিল যে কোনটার জন্য কোনটা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এনজাইমের জন্য এগুলো ফিক্স করা আছে, তো এগুলো মুখস্থ করতে হবে। তো তোমাদের এতগুলো দেওয়া নাই, জাস্ট দুইটাই যেহেতু দেওয়া আছে এই দুইটা একটু মুখস্থ করিও। আর এই সিরিয়ালটা একটু মুখস্থ রাখবে যে কোনটা দ্বারা কি বোঝায়, ফার্স্ট ডিজিট দ্বারা ক্লাস, সেকেন্ড ডিজিট দ্বারা সাব ক্লাস, থার্ড ডিজিট দ্বারা সাব গ্রুপ, ফোর্থ ডিজিট দ্বারা কি নাম্বার অফ পার্টিকুলার এনজাইম লিস্ট। এই জন্য হচ্ছে তোমরা যে এনজাইমের ক্লাসিফিকেশন পড়ছো, ক্লাসিফিকেশন গুলো সিরিয়ালি কিন্তু মুখস্থ করতে হবে 1 থেকে 7 পর্যন্ত। এটা এই শর্টকাট দিয়ে মুখস্থ রাখবে, ওটিএস এল এল LILT, ঠিক আছে, LILT ওটিএস LILT, এটা দ্বারা মুখস্থ রাখতে হবে। অক্সিডেটিভ রিঅ্যাক্টেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলাইসিস, লাইএসএস, তারপর হচ্ছে কি আইসোমারেজ, লাইপেজ, তারপর হচ্ছে কি ট্রান্সলোকেজ। তো এই এই ছিল আমাদের এনজাইমের যে কেমিস্ট্রি।